শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, এ সময় আপনাকে স্বাগত সময় সংবাদে। আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কিন্তু দেখা যাচ্ছে যে সবাই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং সবাই আসলে আকাঙ্ক্ষায় আছেন আসলে কি হতে পারে রায়, এবং শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু সেখানে জড়ো হয়েছেন। তো আপনাকে জানতে চাই যে যেভাবে তদন্ত করা হয়েছে সেই তদন্ত নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠতে পারে কিনা। যেভাবে তদন্ত হয়েছে আমি যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি এই আনুগণ্য থেকে তেমন কোনো ব্যত্যয় ঘটেনি এবং ব্যত্যয় ঘটেনি এটার প্রমাণ আপনাকে আমি বলছি যে প্রত্যেকটা স্তরে কিন্তু লাইভ সম্প্রচার হয়েছে অথবা প্রত্যেকটা স্তরকেই তারা ডিসক্লোজ করেছে। এই ট্রাইব্যুনালে প্রথম সমস্ত গণমাধ্যমের অবাধ বিচরণ ছিল, দেশি বিদেশি, এবং যদি আমি ভুল না করে থাকি 54 জনের সাক্ষ্য হিসাবে এখানে গৃহীত হয়েছে এবং প্রত্যেককে ক্রস করার সুযোগ হয়েছে। তো সুতরাং ওই দিক থেকে আমি বলবো যে এটার তেমন কোনো ব্যত্যয় ঘটেনি। শুধু একটি জায়গায় সেটি এই প্রসিডিউর শুধু একটি জায়গায় যে আমাদের আইজিপি সাবেক যিনি সমস্ত আদেশ এক্সিকিউট করেছেন, শুধু ওনাকে রাজসাক্ষী বানানো এবং ওনাকে রাজসাক্ষী বানিয়ে কি ফায়দা বা কি রেজাল্ট প্রসিকিউশন আশা করেছে বা কি পেয়েছে এই ব্যাপারে হয়তো একটু প্রশ্ন থাকবে, আর আদারওয়াইজ নট। জি, জানতে চাই যে যে ধরনের মামলা করা হয়েছে সেই ধরনের মামলায় সর্বোচ্চ শাস্তি কি হতে পারে এবং আজকের বিচারের রায় কি হতে পারে আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, অপরাধটা মানবতা বিরোধী। জি, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল কাউকে খুন না, মানবতা বিরোধী, এটা সিরিয়াস। এটা আন্তর্জাতিকভাবে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের নুরেমবার্গ ট্রায়ালে আপনি দেখেছেন, ওখান থেকেই মূলত এসছে যে এই মানবতা বিরোধী অপরাধ। এবং যেই হত্যাকাণ্ডগুলো আপনারা স্ক্রিনে দেখিয়েছেন, যে অমানবিকভাবে, এটি বাংলাদেশের মানুষ আমি জানি না কখনো প্রত্যক্ষ করেছে কিনা, ইতিহাস প্রত্যক্ষ করেছে কিনা। একটা অল্প সময়ে ইনোসেন্ট নাগরিক, নিরস্ত্র নাগরিক, এবং শিশু থেকে শুরু করি বয়োজ্যেষ্ঠ, এবং হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, এটি বিভৎস। এটি দেখা যায় না, এটি দেখলে অসুস্থ হয়ে যায়, ঘুম আসে না। এই ধরনের অপরাধে যারা অভিযুক্ত তাদের শাস্তি সর্বোচ্চ ছাড়া তো আর অন্য বিকল্প হতে পারে না, এটি আমার কথা। এবং সবচেয়ে বড় কথা, আজকে যে শহীদ পরিবারগুলো কথা বলেছে, 1400-1500 বুলেট নিয়ে শুয়ে আছে, এদের কোনো অপরাধ নাই, এরা কোনো অস্ত্রধারী না। যারা পঙ্গু হয়েছে একটা কজ নিয়ে তারা রাজপথে নেমেছে। সেই কজকে দমন করার জন্য যা যা করা হয়েছে শুধু ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, শুধু লুটপাটকে নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য। সুতরাং এই অপরাধের শাস্তি সর্বোচ্চটাই হবে, যেটা শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, সেটা আইনজীবী হিসেবে আমারও আকাঙ্ক্ষা, এবং সেটি সম্ভবত হতে যাচ্ছে। আমরা দেখছিলাম যে শহীদ পরিবারের সদস্যরা কিন্তু জড়ো হয়েছেন, তারা বিভিন্ন ধরনের তাদের আকাঙ্ক্ষার কথা বলছেন এবং তারা কিন্তু মুখিয়ে আছেন কি রায় হতে যাচ্ছে। তারপরে যারা কিন্তু মৃত্যুবরণ করেছেন, আপনি যেমনটা বলছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রতিও কিন্তু দেশ হিসেবে এবং সমষ্টিগতভাবে আমাদের কিন্তু একটা দায় রয়েছে। সেই দায় কি আসলে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে? মানে সেই দায় কি আমরা এড়িয়ে যেতে পারি নাকি? কঠিন দায়। এতগুলো লোক, এতগুলো ছেলেগুলো শহীদ হয়েছে, ইভেন অজ্ঞাতনামা লাশও হয়েছে, জীবন্তকে পুড়িয়েও মারা হয়েছে। এদের প্রতি আমাদের দায়, পুরা জাতির দায়। সেই দায় পূরণের একটা সূচনা হয়েছে। সূচনাটা হলো আজকে রায়ের মাধ্যমে তাদের শাস্তির ঘোষণা হবে, কিন্তু এক্সিকিউশন ইম্পর্টেন্ট। কার্যত এটি দৃশ্যত হচ্ছে, একটি রায় থাকবে, বাট কার্যত করতে অনেক টাফ। প্রধান 2 আসামি ওনারা ভারতে আছেন এবং ওনাদেরকে ভারতীয় সরকার ডিক্লেয়ার করে ওনাদেরকে ওখানে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, ওনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, এবং ওনাদের মাধ্যমে বা যা যা এই ট্রাইব্যুনালে যত প্রশ্নবিদ্ধ করা যায় সবই চেষ্টা হয়েছে। মিডিয়ার মাধ্যমে, এআই এর মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, যা যেই বলেন, এগুলো অনেক চেষ্টা হয়েছে। তো যেটি সবচেয়ে বড় হার্ডেল সেটি হচ্ছে ওনাদের 2 জনকে আনাটা অনেক কঠিন হয়ে যাবে। আমাদের যে কূটনীতিক তৎপরতা বর্তমানে চালু আছে, এটি দিয়ে তো সম্ভবই না। যদি কূটনীতিক তৎপরতা অধিক করা যায়, যদি আন্তর্জাতিকভাবে যদি এটি নিয়ে দেন দরবার করা যায়, তাহলে সম্ভাবনা দেখা দিতে পারে তাদেরকে আনা। তাহলে 2 জনকে আমরা এক্সিকিউট করার পসিবিলিটি হাইলি আনলাইকলি। যিনি আছেন সবচেয়ে প্রশ্ন
এখন উঠছে সবচেয়ে এই ট্রাইব্যুনালের সবচেয়ে বড় যে আমি মনে করি স্টিগমার জায়গা, সেটি হচ্ছে এই যে আইজিপি সাহেবকে রাজসাক্ষী বানিয়ে তাকে দায় মুক্তির একটা ব্যবস্থা, একটা কথাবার্তা। উনি কি শুধুমাত্র রাজসাক্ষী হয়ে খালাস পেয়ে যাবেন, নাকি পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ হতে পারে? রাজসাক্ষী হলে খালাস পাবেন এমনটি কোনো কথা না, এটা ট্রাইব্যুনালের উপর ডিপেন্ড করবে পুরো জাতির প্রত্যাশা কি এবং ওনার অপরাধের মাত্রা কি। উনি রাজসাক্ষী হয়ে যে সাক্ষী দিয়েছেন, আমি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে বা রিভিলড হয়েছে গতানুগতিক কথা, আমি ওইটা করেছি, আমি সেটা করেছি, এটা করেছি। ওনার সাক্ষীর এখানে এই কোনো ভ্যালু অ্যাড হয়নি। আমাদের তরতাজা সাক্ষীর পরে ওনাকে রাজসাক্ষী করার প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে সেই প্রশ্নটিও আসবে। সবচেয়ে বড় প্রশ্ন আসবে শহীদ পরিবার থেকে, যে একজনকে ধরা হয়েছে, তাকেও যদি রাজসাক্ষীর নামে যদি কোনো কিছু করা হয় তাহলে তারা ধরে নেবে এটা একটি বন্দোবস্ত হয়েছে, বাজে বন্দোবস্ত কিনে এটা সময়ে বলে দেবে। তো সুতরাং আমি মনে করি এই রাজসাক্ষী যিনি হন বা না হন, উনি সবচেয়ে বড় এক্সিকিউট করেছে অর্ডারগুলা। ওনার কাছে জমা দেওয়া আমাদের অস্ত্র, আমাদের ট্যাক্সের টাকায় কিনা অত্যাধুনিক অস্ত্র দিয়ে ওনার নির্দেশে, ওনার সরাসরি নির্দেশে এই হত্যাগুলো হয়েছে। সুতরাং ওনাকে যদি দায় দেওয়া হয়, একজন যিনি এখানে আছেন জেলে, তাহলে এটা বড় প্রশ্ন হবে, বেদনার কারণ হবে শহীদ পরিবারের, বেদনার কারণ হবে পঙ্গু পরিবারের। এখন তো দেশের বাইরে আপনি যেমনটা বলছিলেন আলোচনা আগেও, যে একজন রয়েছেন দেশের ভেতরে, তিনিও হচ্ছে রাজসাক্ষী হিসেবে আছেন। আর যদি হাসিনা কামালের কথা বলি, তারা কিন্তু দেশের বাইরে রয়েছেন। তো এই মামলার রায় যদি ঘোষিত হয়, এখনও কিন্তু তারা অপরাধী হিসেবে সেভাবে এখনও ঘোষিত হননি। তো আজকের রায়ের পরে অপরাধী হিসেবে যখন তারা ঘোষিত হবেন, তখন আসলে দেশের ভেতরে দেশে ফিরিয়ে আনতে আসলে কী ধরনের তৎপরতা চলবে, আর ভারত থেকে কিভাবে আনা যাবে, আপনার কাছে জানতে চাই। দেখেন, প্রথমে তাদেরকে রায়তে অপরাধী ঘোষণা করবে, এরপরে দণ্ড দিবে। জি, অর্থাৎ আমাদের আইনের ভাষায় প্রথমে তাদেরকে গিলটি হিসেবে চিহ্নিত করবে, এরপরে সেন্টেন্স দিবে। সেন্টেন্সটা তো সর্বোচ্চটা হবে, এটাই প্রত্যাশা সবার, যেহেতু এর বাইরে যাওয়ার সুযোগ নেই, মানবতা বিরোধী অপরাধ আর অনেক হত্যা। এখন প্রশ্ন হলো এক্সিকিউশন। জি জি, এক্সিকিউশনের দুইজনের ক্ষেত্রে তো সম্ভাবনা খুব ক্ষীণ। জি জি, একজনের ক্ষেত্রে যেটা ছিল সেটিও ফ্রাস্ট্রেট হয়ে যাওয়ার মতো অবস্থা রাজসাক্ষী বানানোর ফলে। তো সুতরাং যদি এই তিনজনকেই যদি এক্সিকিউট না করা যায়, তাহলে ফলাফলটা কি, আলটিমেট রেজাল্টটা কি? শহীদ পরিবারের জন্য সান্ত্বনা কোথায়? তাদের সামনে ওরা জীবিত আছে। আপনি বুঝেন, যারা তাদের সন্তানকে, তাদের বাবাকে, তাদের মাকে, তাদের স্ত্রীকে, স্বামীকে হত্যা করেছে, তারা ইনফ্যাক্ট তারা তো জীবিত রয়ে গেল, এক্সিকিউশন হলো না। ফ্রাস্ট্রেশনের জায়গা সেটি, এবং সেটি বড় ফ্রাস্ট্রেশন। সেই ক্ষেত্রে যখন দণ্ড হয়ে যাবে, তখন কিন্তু ইমপ্যাক্টটা আলাদা হবে আন্তর্জাতিকভাবে। এটি যারা জড়িত আছেন, ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক মিডিয়া বলেন, আন্তর্জাতিক সংস্থা বলেন, মানবাধিকার সংস্থা বলেন, এখানে তারা কিভাবে অ্যাপ্রোচ করবে তাদের সক্ষমতার উপর ডিপেন্ড করবে। এখন আমার শঙ্কা, আজকে যে সরকারটা গঠিত হয়েছে, সেখানে যদি শহীদ পরিবারের পটেনশিয়াল কাউকে যদি ইনভলভ করা যায়, অথবা নতুন করে কমিটি করেও যদি প্রচার প্রচারণা ইনভলভ করা যায়, তারা যেভাবে এটাকে গুরুত্ব দিবে, আমি জুলাইতেও ইনভলভ না, আমার পরিবারের কেউ শহীদ হয় নাই, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি ওইভাবে ইনভলভ হব না। বা আমাদের দুঃখ দুর্দশা এখানেই, যারা অধিকাংশই আজকে রাষ্ট্রে বসে আসেন উপদেষ্টার নামে বা বিভিন্ন পর্যায়ের সাংবিধানিক পদে, তারা, তাদের সন্তানরা কেউ শহীদ হয়নি। তারা অনেকেই, অধিকাংশই এই জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছিল না। ইভেন অনেকের ব্যাপারে খবরও আছে তারা জুলাই বিপ্লবের বিরোধিতা করেছে। তো সুতরাং তাদের কাছ থেকে কিন্তু আপনি এই বড় প্রত্যাশা আশা করতে পারেন না যে তারা কূটনীতিকভাবে নানাভাবে এদেরকে আনার ব্যবস্থা করবে। বরঞ্চ যত দিন যাচ্ছে আমরা দেখছি একটি মিনিমাইজ, একটা রাজনীতিক, একটা সংস্কৃতি, যারা ঐক্যে ছিল এদের বিরুদ্ধে তারা অনৈক্য হয়েছে, এবং অনেকে ওদেরকে কাছে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নানাবিধ কথাবার্তা আমাদের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং এইটার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আবার ঐক্যে যেতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শহীদ পরিবারের পটেনশিয়ালদেরকে ইনভলভ করতে হবে, যাদের জ্বালাটা খুব বেশি, যাদের ক্ষোভটা বেশি, যাদের কষ্ট বেশি, যাদের বেদনা বেশি। সুতরাং প্রথম আপনি প্রশ্ন যেটি করেছেন সেটি আমাদের সুযোগ আছে, আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে, সেটাকে কিভাবে রিভাইভ করা যায়, সেটাকে কিভাবে আলোচনার টেবিলে আনা যায়, অর্থাৎ আপনি চালু রাখতে হবে, আলোচনার টেবিলে চালু রাখতে হবে, আপনি রিড অফ করতে হবে। আপনি যে একটি ভালো সুযোগ পাচ্ছেন দণ্ডের পরে, এই দণ্ড আপনি কি সেল করতে হবে সারা পৃথিবীর কাছে, যে দেখো দণ্ডপ্রাপ্ত, দেখো এতজন খুনি, তারা আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়ে ক্ষান্ত হয় নাই, তাকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। এই কথাগুলো পটেনশিয়ালের মুখ দিয়ে আসতে হবে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দিতে হবে, বিভিন্ন আন্তর্জাতিক যেই প্রিন্ট মিডিয়া আছে, যে পত্রিকাগুলো আছে খুব প্রভাবশালী, সেখানে লিখতে হবে। সারা পৃথিবীতে আমাদের যেই ইন্টেলেক্ট আছে তাদেরকে কাজে লাগিয়ে কলাম লিখতে হবে। এগুলো হচ্ছে না।
এগুলো ধীরে ধীরে কমেও যাচ্ছে, যা আগে হতো। অর্থাৎ এগুলো মনিটর করার জন্য, এগুলো প্রতিপালন করার জন্য, আন্তরিকতার সহিত এই বিচারটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে কার্যত পৌঁছে দেওয়ার জন্য যেই শক্তি, যেই সক্ষমতা, যা কিছু দরকার সেটি আমার কাছে পরিলক্ষিত হয়নি। তবে সেটি করা খুবই দরকার যদি শহীদ পরিবারের প্রতি দায় আমরা শোধ করতে চাই। অর্থাৎ যারা যারা যে এখন বেনিফিশিয়ারি আছেন, যে পতাকা নিয়ে যান, যে লাক্সারি গাড়িতে চলেন, যার নিরাপত্তা বলয়ে থাকেন, তারা এই বিপ্লবীদের কারণেই ওখানে। তো আপনার কাছে একটা প্রশ্ন আছে যে এখন আসলে যে অবস্থায় আছে এবং বিগত দিনগুলোতে পার্শ্ববর্তী দেশ যেভাবে আশ্রয় দিয়েছে, এই মামলার রায় ঘোষণার পরে তারা আসলে ততটা স্বতঃস্ফূর্তভাবে এবং কনফিডেন্টলি মানে তারা আশ্রয় দিতে পারবেন, নাকি তারাও দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপে আমরা যদি চাপ সৃষ্টি করি কিংবা কিভাবে কি করলে তাদের কাছ থেকে ফিরিয়ে আনা সম্ভব? দেখেন, আপনি আপনার চেষ্টাটা চালু থাকতে হবে। অর্থাৎ আপনি একটা কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য চেষ্টা চালু রাখতে হবে। দণ্ডের পরে তো আগে অ্যাকিউজড হিসেবে যেভাবে ট্রিট হতো আলাদা, দণ্ডের পরে সম্পূর্ণ চিত্রটা পরিবর্তন হয়ে যাবে, সম্পূর্ণ চিত্রটা পাল্টে যাবে। এই পাল্টে যাওয়া, কতটুকু পাল্টে যাওয়া, সেটি আমার উপর ডিপেন্ড করবে, আমাদের যারা আছে তাদের উপর ডিপেন্ড করবে। আমি যেটা আগে বলেছি যে লেখালেখি, আন্তর্জাতিক মিডিয়া, কূটনীতিক কথা, কূটনীতিক বাক্য, কূটনীতিক ন্যারেটিভ, এটি ডিফারেন্ট। ছোট্ট একটা বিষয় কূটনীতিক ন্যারেটিভে অনেক বড় হয়ে যায়, বড় একটা বিষয় কূটনীতিক ফেইলিউরে এটা মাটিচাপা হয়ে যায়। সুতরাং আমরা যে ভালো পর্যায়ে আছি, ভালো পর্যায়ে থাকবো রায়ের পরে, সেটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগার দায়িত্ব এই সরকারের, কাজে লাগার দায়িত্ব ফরেন মিনিস্ট্রির, কাজে লাগার দায়িত্ব এই ট্রাইব্যুনালে যারা আছে তাদের। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এবং বিভিন্ন আমাদের সবার আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। আপনি বারবার যে কথাটা বলে আসছিলেন যে বাস্তবায়ন নিয়ে, দেখা যায় যে আপনি বলছেন যে একজন রাজসাক্ষী আছেন, তাকে রাজসাক্ষী করা হয়েছে, দেশে যিনি আছেন, দেশের বাইরে যিনি আছেন, তাদের আনা নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। তো আসলে দেখা যায় বিভিন্ন ধরনের মামলা হয়, এ ধরনের অপরাধের রায় হয়, কিন্তু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে, অনেক সময় বাস্তবায়ন করা কঠিন হয়। তো এটাও কি আসলে দেখা যাচ্ছে যে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল যখন আসে তখন ভুল পাল্টে যায়, তাদের দেখা যায় বিভিন্ন সহনীয় শাস্তিও হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রে আসলে কি হতে পারে আপনার কাছে? আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি, সরকার পরিবর্তনের সাথে সাথে গড্ডালিকা প্রবাহের মতো আমরা দেখি কি খালাস হয়ে যাচ্ছে, সমস্ত আসামি অ্যাকিউজড খালাস হয়ে যাচ্ছে। জি জি। আবার একই চিত্র দেখি গড্ডালিকা প্রবাহের মতো অনেক হাজার হাজার অ্যাকিউজড হয়ে যাচ্ছে। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। রুল অফ ল আমাদের নির্মগামী, এটি আপনি মানেন না মানেন, আপনি যদি স্বীকার করে এগোন তাহলে আপনার জন্য ভালো। এই ভঙ্গুর রুল অফ লয়ে এই রায়টা কিন্তু মাইলফলক হয়ে থাকবে, এই ট্রায়ালটা মাইলফলক হয়ে থাকবে। আমাদের সক্ষমতা সারা পৃথিবী দেখবে যে এরা সক্ষম ভালো একটা বিচারে। এখন আপনি যে বলছেন যে এখন আমাদের সবচেয়ে দুঃখ, আমরা এই ফ্যাসিস্ট তাড়ানোর জন্য যেই ঐক্যে ছিলাম, আমরা যেই ন্যারেটিভে ছিলাম, সেই ন্যারেটিভ, সেই ঐক্য আজকে অনেক রিমোটে চলে গেছে। শুধু রিমোটেই যায়নি, শুধু রিমোটেই জানি, একজন আরেকজনকে মেলাইন করার জন্য যত বন্দোবস্ত আছে সব আমরা মাঠে নিয়ে আসছি। এই মাঠে নিয়ে আসার ফলে কি হলো, যারা এই ফ্যাসিজমে জড়িত ছিল, লুটপাটে জড়িত ছিল, হত্যায় জড়িত ছিল, তাদের আলোচনাটা রিমোটে চলে যাচ্ছে, নতুন আলোচনা আসছে। এই পারপাসিভ নতুন আলোচনা থেকে আমাদের বেরিয়ে না আসলে আপনি রেজাল্ট পাবেন না, আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। এইটা এক্সাম্পল তখনই হবে যখন সবাই মিলে, যখন এই রুল অফ লয়ের যে গেইনটা হয়েছে এই গেইনটার জন্য কাজ করব। আর যদি ওই যে আগের মতো এরা যদি এক্সিকিউট না হয়, যদি সরকারের পরিবর্তন ঘটে, এরা আবার দেখবেন যে এই গত এক দুই বছরে যেভাবে খালাস হয়েছে এরাও খালাস হয়ে যাবে। আলটিমেট রেজাল্ট ওই শহীদরা শহীদের কষ্ট নিয়ে শুয়ে থাকবে, পঙ্গুরা পঙ্গুদের কষ্ট নিয়ে শুয়ে থাকবে। অর্থাৎ আমাদের এই যে কাগজে পত্রেই থেকে যাবে, আর বাকিটা এক্সিকিউশনে আমরা কিছুই পাবো না। সেই পাওয়ার জন্য আমাদের কঠিন সংগ্রাম করতে হবে, কঠিন ঐক্যে যেতে হবে। অর্থাৎ আপনি ক্ষমতায় যান না যান সেটা নিয়ে ডিবেট করেন, কিন্তু কিছু কিছু পার্টিকুলার বিষয়ে আপনাকে ঐক্যমতে থাকতে হবে, ঐক্যে থাকতে হবে। ইভেন আমি এইটাও বলি, আমার অনেক বন্ধুবান্ধব আওয়ামী লীগার আছেন যারা সজ্জন, পরিশুদ্ধ, পরিপাটি, শিক্ষিত, তারাও চান যেই বড় একটা দলের প্রতি যে স্টিগমা, সেইটা এই বিচারের মাধ্যমে এইটা লোপন হবে, কালিমা লিপ্ত হবে। তারা চাচ্ছে যে প্রাচীন একটা দল এত ভয়াবহ একটা অভিযোগে অভিযুক্ত হয়েছে, সেটা থেকে যদি তারা এই বিচারিক প্রক্রিয়ায় মুক্ত হয় তাহলে কথা বলতে পারবে, তারা নিঃশ্বাস ফেলতে পারবে। যদিও আমি কোনো আওয়ামী লীগকে এই পর্যন্ত ক্ষমা চাইতে দেখিনি, এত বড় জঘন্য ঘটনার পরেও। হয়তো তারা ক্ষমা চাওয়ার অনেক ব্যারিয়ারের কারণে হয়তো অনেক সাধারণ ক্ষমা চাইতে পারে না। তবে আমরা প্রত্যাশা করব এই রিয়েলাইজেশন থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল লেসেন নেবে যে আমরাও এই ধরনের মুখোমুখি হব। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হতে চাইবে বা এখন যারা ফ্যাসিস্ট আচরণ করতেছে, তাদের মাথায় নেওয়া উচিত
এই ধরনের একটা বিচারের তারা সম্মুখীন হবে, এক্সিকিউশন করলে এই ভয়টা পাবে, এটা এক্সাম্পল হিসেবে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্ম গর্ব করবে যে না আমরা সক্ষম, আমরা মানবতা বিরোধী অপরাধের শাস্তি দিতেও সক্ষম। জি, এটা আসলে একটা উদাহরণ হয়ে থাকুক যে এই অপরাধের শাস্তি এমন হয়েছে যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার বিষয় কিংবা অন্যান্য বিষয় যদি তৎপরতা চালায় তাহলে তারা আসলে এইটাকে উদাহরণ হিসেবে দেখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সময় টিভিকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জুলাই হত্যাযোগে শেখ হাসিনার মামলার রায়ের প্রক্রিয়া চলছে সে ব্যাপার নিয়ে, সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।